হাই সবাই কেমন আছিস? আশা করছি সবাই ভালো আছিস। তোদের সবাইকে তোদের প্রিয় চ্যানেল বিজ্ঞান শিক্ষাতে স্বাগতম। আমি চল তোদের সঙ্গে আজকে আলোচনা করব আয়নীয় ও সমযোজী বন্ধন সম্পর্কিত যে চ্যাপ্টারটা রয়েছে মাধ্যমিকের, সেই চ্যাপ্টার সম্পর্কে আর সেই চ্যাপ্টারের কিছু টপিক সম্পর্কে। প্রথমে আলোচনা করব বন্ধন সম্পর্কে, তারপরে নিষ্ক্রিয় গ্যাস আর অষ্টক সূত্র দ্বৈত সূত্র সম্পর্কে আলোচনা করব, শেষে আলোচনা করব আয়নীয় বন্ধন আর তড়িৎযোজ্যতা সম্পর্কে, এবং সবার লাস্টে আলোচনা করব কয়েকটি আয়নীয় বন্ধনের ব্যাখ্যা সম্পর্কে। ঠিক আছে, প্রথমে কি আছে? প্রথমে আছে বন্ধন। বন্ধন মানে কি? বন্ধন মানে হলো সম্পর্ক, তাই তো? দুটো জিনিসের মধ্যে কি সম্পর্ক, দুটো হতে পারে অথবা অনেকগুলো বস্তুর মধ্যে সম্পর্ক হতে পারে, যেরকম দুটো মানুষের মধ্যে সম্পর্ক হতে পারে, তাই তো? অনেক রকমের সম্পর্ক হতে পারে, ভালো সম্পর্ক হতে পারে, খারাপ সম্পর্ক হতে পারে, কিন্তু সম্পর্ক হতে পারে। ঠিক আছে, আবার অনেকগুলো কি হতে পারে, অনেকগুলো বস্তুর মধ্যেও সম্পর্ক হতে পারে। এবার এই সম্পর্কটা কেমন হবে সেটা কিসের উপর নির্ভর করছে? মানুষের ক্ষেত্রে মানুষের ফিলিংস এর উপর নির্ভর করছে। তারপরে বস্তুর ক্ষেত্রে কি কিসের উপর নির্ভর করছে? বস্তুর ক্যারেক্টারিস্টিক্স এর উপরে নির্ভর করছে। ঠিক যেরকম মনে কর দুটো মানুষের মধ্যে যদি ভালোবাসার সম্পর্ক থাকে, এই একটা মানুষ আর এই একটা মানুষ, দুইজনের মধ্যে কি রয়েছে? ভালোবাসার সম্পর্ক রয়েছে। নারী পুরুষের ভালোবাসার কথাই আমরা বলি। তাহলে কি তারা তাদের মধ্যে একটা কি দিয়ে যুক্ত থাকবে? বন্ধন দ্বারা যুক্ত থাকবে। সেই বন্ধনটা কি? মনের বন্ধন যদি হয় তাহলে এখানে আমি লাভ চিহ্ন আঁকিয়ে দিলাম। তাহলে এই দুটো কি করছে? এই যে লাভ, এই দুটো লাভের মধ্যে কি হয়েছে? বন্ধন ক্রিয়েট হয়েছে, তাই তো? একটা অদৃশ্য শক্তি দিয়ে যুক্ত হয়ে আছে। ঠিক এইখানটাতে যেরকমের দুজন কি করেছে? একটা অদৃশ্য শক্তি দিয়ে যুক্ত হয়ে আছে, দেখেছিস? লাভ দিয়ে যুক্ত হয়ে আছে, অদৃশ্য শক্তি তো। ঠিক যেরকমের যে রাসায়নিক পদার্থগুলো রয়েছে, সেই বা রাসায়নিক যে মৌলগুলো রয়েছে, এই মৌলগুলোর মধ্যেও কি হয়? এই মৌলগুলোর মধ্যেও বন্ধন তৈরি হয়, এবং এই বন্ধন তৈরি করে তারা কি করে? তারা একটা যৌগ গঠন করে, একটা স্টেবল যৌগ গঠন করে। ক্লিয়ার হয়েছে? এরা যেরকম একটা স্টেবল সম্পর্ক গঠন করেছে, দুইজনের মধ্যে মনের মিল রয়েছে, যার কারণে একটা স্টেবল সম্পর্ক গঠন করতে পেরেছে। এবং এরা কি করেছে? একটা অদৃশ্য শক্তি দ্বারা যুক্ত হয়ে আছে। যদি এই অদৃশ্য শক্তি না থাকতো তাহলে কি হতো? তাহলে এদের মধ্যে কি হতো? ব্রেকআপ হয়ে যেত, তাই না? ঠিক সেরকমেরই কি বলে, যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোর ক্ষেত্রেও সেম কথা। ঠিক আছে, মৌলগুলো কি করে? মৌলগুলো এরকমের অদৃশ্য বন্ধন দ্বারা যুক্ত থাকে। ঠিক আছে, তাই এই বন্ধনগুলো অনেক রকমের হতে পারে। তা তোদের বইয়ে কি কি আছে? দুটো বন্ধন সম্পর্কে রয়েছে, আয়নীয় বন্ধন আর সমযোজী বন্ধন। তোদের আয়নীয় বন্ধন সম্পর্কে আজকে আলোচনা করে দেবো, আর নেক্সট দিন সমযোজী বন্ধন সম্পর্কে আলোচনা করে দেবো। ঠিক আছে, আর এই বন্ধনগুলো ছাড়াও যেরকমের হাইড্রোজেন বন্ধন রয়েছে, তারপরে কি ভ্যান ডার ওয়ালস বল সম্পর্কে আছে, এগুলো সম্পর্কে তোরা পরবর্তী ক্লাসে বড় হলে জানতে পারবি, এখন তোদের এত আলোচনা নেই। আচ্ছা দেখ, আয়নীয় বন্ধনের ক্ষেত্রে কি হয়? আয়নীয় বন্ধনের ক্ষেত্রে মনে কর আমি একটা যৌগ লিখলাম NaCl। ঠিক আছে, এই আয়নীয় বন্ধনগুলোর ক্ষেত্রে কি করে? আয়নীয় বন্ধনগুলোর ক্ষেত্রে সবসময় মনে রাখবি, দুখানা যে ধাতু দিয়ে যে দুখানা মৌল হবে, সেই মৌলের একটা হবে ধাতু, একটা হবে অধাতু। ঠিক আছে, যেরকম এইখানটাতে NaCl যে যৌগটা সোডিয়াম ক্লোরাইড, এখানটাতে Na কি? Na হলো ধাতু। ঠিক আছে, ক্লোরিন কি? ক্লোরিন হলো অধাতু। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে কোনো কি হবে? যে কোনো আয়নীয় যৌগের ক্ষেত্রে একটা হবে ধাতু, একটা হবে অধাতু। যেরকমের ক্যালসিয়াম CaCl2। ঠিক আছে, তারপরে মনে কর লিথিয়াম ক্লোরাইড, এইগুলো সব কি? এইগুলো সব আয়নীয় যৌগ। ঠিক আছে, এটা কি? ক্যালসিয়াম হলো ধাতু, ক্লোরিন কি? অধাতু। তাহলে কি? অধাতু। যেরকম লিথিয়াম কি? ধাতু, আর ক্লোরিন কি? অধাতু। তাহলে ধাতু আর অধাতুর মধ্যে কি তৈরি হয়? আয়নীয় বন্ধন তৈরি হয়। এইবার আয়নীয় বন্ধনটা কি সেটা আমাদের জানতে হবে। আয়নীয় বন্ধন হলো এই যে ধাতুটা রয়েছে, সেই ধাতু কি করে? একটা ইলেকট্রন দিয়ে দেয়। ঠিক আছে, একটা ইলেকট্রন কাকে দিয়ে দেয়? এর থেকে একটা ইলেকট্রন, মানে একটা না, দুটোও দিতে পারে, কোনো কোনো ক্ষেত্রে দুটো দেয়, কোনো কোনো মৌল কি করে? একটা দেয়। এক্ষেত্রে সোডিয়াম কটা দেয়? একটা দেয়। আচ্ছা, একটা ইলেকট্রন কাকে দিয়ে দেয়?
ক্লোরিনকে দিয়ে দেয়, ঠিক আছে। ক্লোরিন সেটা কি করে গ্রহণ করে তাদের মধ্যে কি তৈরি একটা বন্ধন তৈরি হয়। তাহলে এই যে বন্ধন, এই বন্ধনকে কি বলা হয়? আয়নীয় বন্ধন বলা হয়, ঠিক আছে। মনে কর তুই তোর কি করলি, তুই মনে কর তোর গার্লফ্রেন্ডকে, এখন কি চলছে, এখন বিগ বিলিয়ন ডে সেল চলছে, তোর গার্লফ্রেন্ডকে কি দিলি, একটা আইফোন কিনে দিলি, গিফট দিয়ে দিলি, নতুন একটা আইফোন গিফট দিয়ে দিলি। তাহলে তোর গার্লফ্রেন্ড কি হলো? খুশি হলো। আর খুশি হলে তোদের মধ্যে বন্ধনটা কি হলো? শক্তিশালী হলো, তাই তো? যদি কিছু গিফট না দিস তাহলে গার্লফ্রেন্ড তো খুশি হবে না, তাহলে তাদের মধ্যে কি হবে না? বন্ধন শক্তিশালী হবে না। এদের ক্ষেত্রেও ঠিক সেরকমের ধাতুরা কি করে? ধাতুরা ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ ইলেকট্রন দিয়ে দেয়, সেই ইলেকট্রনকে অধাতুরা গ্রহণ করে। আর অধাতু এই ইলেকট্রন গ্রহণ করার ফলে ওদের মধ্যে বন্ধন কি হয়? আরো সুদৃঢ় হয়। ক্লিয়ার হয়েছে? এই কনসেপ্টটুকু এখানে বুঝতে পেরেছিস আশা করছি। এইবার দেখ, এইবার আমি একটুখানি ডিটেইলসলি আলোচনা করি। কি করে? যারা ইলেকট্রন ত্যাগ করে দেয় তাদের কি হয়? তারা ধনাত্মক আয়নে পরিণত হয়। যেরকম এইখানটাতে কি হয়েছিল, যেরকম সোডিয়াম কি করেছিল, একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছিল, ত্যাগ করে দেওয়ার ফলে কি হলো? সোডিয়াম ধনাত্মক আয়নে পরিণত হয়ে গেল, ঠিক আছে। ক্যাটায়নে, যেটাকে কি বলা হয়? ক্যাটায়নে পরিণত হয়ে গেল। আর ক্লোরিন যেহেতু একটা ইলেকট্রন কি করেছিল? গ্রহণ করেছিল, তার জন্য ক্লোরিন কিসে পরিণত হয়ে গেল? ঋণাত্মক আয়নে পরিণত হয়ে গেল। এই যে ধনাত্মক আয়ন আর এই যে ঋণাত্মক আয়নে পরিণত হয়ে গেল, দেখতে পাচ্ছিস? এই ধনাত্মক আর ঋণাত্মক আয়ন কি করে? তো জানিস দুটো আলাদা আলাদা যে কি বলে, দুটো আলাদা আলাদা জিনিস পরস্পরকে আকর্ষণ করে। যেমন নারী আর পুরুষ পরস্পরকে দুটো আলাদা জিনিস তার জন্য আকর্ষণ করছে, ঠিক সেরকমই এইখানটাতেও কি, এখান থেকে দুটো আলাদা জিনিস কি করছে, যার দুটো আলাদা জিনিস তার জন্য এরা কি করছে? পরস্পরকে আকর্ষণ করছে। এই আকর্ষণ বলের মাধ্যমে এরা কি করে? যুক্ত থাকে। ঠিক যেরকমের তুই আর তোর গার্লফ্রেন্ড কি করেছিলে, তুই যেরকমের তোর গার্লফ্রেন্ডকে যখন আইফোন দিলি, তার মানে কি করলি? তোর তো খরচ হয়ে গেল, তাই না? তার ফলে তোদের মধ্যে বন্ধনটা আরো গাঢ় হলো। এদের ক্ষেত্রেও ঠিক সেরকম, একজন ইলেকট্রন দিয়ে দেয় আর একজনকে, সেই ইলেকট্রন আরেকজন গ্রহণ করে, গ্রহণ করার ফলে ওদের মধ্যে সম্পর্কটা গাঢ় হয়ে যায়। এখানটাতে ক্লিয়ার হয়েছে? আশা করছি তোদের সবার ক্লিয়ার হয়েছে। আবার আরেকটা एग्जांपल মনে করে, এইখানটাতে লিথিয়াম রয়েছে। লিথিয়াম কি করে? লিথিয়াম ওর একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, ত্যাগ করে দিয়ে লিথিয়াম ধনাত্মক আয়নে পরিণত হয়। ক্লোরিন ওই এই যে ইলেকট্রনটা ত্যাগ করে দিল, সেই ইলেকট্রনকে কি করে? গ্রহণ করে, গ্রহণ করে কিসে পরিণত হয়ে যায়? ক্লোরিন মাইনাসে পরিণত হয়। দুটো আলাদা আলাদা জাতীয় আধান হয়েছে, দুটো আলাদা জাতীয় আধান, তো এটা প্লাস আধান, এটা মাইনাস আধান। দুটো আলাদা জাতীয় আধান পরস্পরকে কি করে? আকর্ষণ করে। আর যখনই আকর্ষণ করবে এরা দুইজন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে গিয়ে কি করবে? বন্ধন গঠন করবে। ক্লিয়ার হয়েছে? তারপরে মনে কর এইখানটাতে যে ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড কি করে? ক্যালসিয়াম ক্লোরাইডের মনে কর দুটো ইলেকট্রন ত্যাগ করে, এই পাশে একটা ইলেকট্রন ত্যাগ করে, এই পাশে একটা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে এই দুটো ইলেকট্রন ত্যাগ করে কি করে? Ca2+ এ পরিণত হয়। আর দুটো ইলেকট্রনের একটা ইলেকট্রন কে গ্রহণ করে? ক্লোরিন গ্রহণ করে। এই মনে কর এই ইলেকট্রনটা ক্লোরিন, একটা ক্লোরিন গ্রহণ করলো, আর এই ইলেকট্রনটা মনে কর আরেকটা ক্লোরিন গ্রহণ করলো। তাহলে কি হবে? Cl- এ পরিণত হলো। তাহলে এ কি করবে? এটা হলো ধনাত্মক আয়নে পরিণত হয়েছে, এটা ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে। তাহলে দুটো ধনাত্মক আর ঋণাত্মক আয়ন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কিসে পরিণত হয়ে গেল? যুক্ত হয়ে গিয়ে ওরা বন্ধন গঠন করলো। তাহলে এই যে বন্ধন, এই বন্ধনকে কি বলা হয়? আয়নীয় বন্ধন বলা হয়। বুঝতে পেরেছিস? তাহলে আয়নীয় বন্ধন পরীক্ষায় যদি আসে, আয়নীয় বন্ধন বলতে কি বোঝায়, তাহলে কি লিখবি? যখন কি দুটো মৌল পরস্পরের সঙ্গে, দুটো মৌল কি করে? তাদের মধ্যে ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে, ঠিক আছে, ইলেকট্রন কি করে? একজনেরটা আরেকজনকে দিচ্ছে, ঠিক আছে, একজন আরেকজনকে ইলেকট্রন দিচ্ছে আর একজন ইলেকট্রন নিচ্ছে। ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে সম্পর্ক গড়ে তোলে বা যে বন্ধনে আবদ্ধ হয়, সেই বন্ধনকে কি বলা হয়? আয়নীয় বন্ধন বলা হয়। তাহলে আয়নীয় বন্ধন কটা? আয়নীয় বন্ধনে কি কি রয়েছে? দুটো। আমরা কি দেখতে পাই? আয়নীয় বন্ধনে দুটো জিনিস জানতে পারলাম, দুটো মৌলের মধ্যে একটা হয় ধাতু, একটা হয় অধাতু। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা আয়নীয় বন্ধন সম্পর্কে যদি এইখানটাতে লিখি, তাহলে কিসের মধ্যে হয়? ধাতুর মধ্যে হয়, ধাতু প্লাস অধাতুর মধ্যে হয়। এটা জানতে পারলি। আর কি জানলি?
ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে। একজন ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, একজন ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। তাহলে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, আদান প্রদানের মাধ্যমে, প্রদানের মাধ্যমে গঠিত হয়। বুঝতে পেরেছিস? তাহলে এখানটাতে আশা করছি তোদের কোনো অসুবিধা নেই। এটা কি করে? ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে এটা গঠিত হয়। ক্লিয়ার? আর এই যে এদের মধ্যে আমি বারবার বলছি, একজন কি ধনাত্মক, একজন ঋণাত্মক, তাহলে দুটো আলাদা জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে ওদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করছে, এটাকে কি আকর্ষণ বল বলে? স্থির তাড়িতিক আকর্ষণ বল বলা হয়। কি বলা হয়? স্থির তাড়িতিক আকর্ষণ বল বলা হয়। তোরা যেরকম দেখেছিস, অনেকে কি করে, মাথার চুলের সঙ্গে এরকম করে পেন ঘষে, পেন ঘষার পরে কি করে, যখন ওই ইসের সামনে ধরে, কাগজের সামনে ধরে, কাগজ কি হয়ে যায়? উপরের দিকে চলে আসে, উপরে পেনের সঙ্গে যুক্ত হয়ে যায়। অথবা তোদের বাড়িতে যখন টিভির কাছাকাছি যাবে, টিভি চালানোর পরে টিভির কাছাকাছি দেখবি তোদের এই লোমটা কি হয়ে যাবে? টিভি আকর্ষণ করছে, তাই তো? তাহলে কেন করছে আকর্ষণ? এখানে কি হচ্ছে? স্থির তড়িৎ বল কাজ করছে, যার কারণে আকর্ষণ করছে। তাহলে ঠিক সেরকমেরই এই যে আধানগুলো রয়েছে, এই প্লাস আধান আর এই যে মাইনাস আধান, এদের মধ্যে কি হয়? এই আকর্ষণ বলটা কাজ করে, যার কারণে কি হয়? যার কারণে এটাকে কি বলা হয়? স্থির তাড়িতিক আকর্ষণ বল বলা হয়। কি বলা হয়? স্থির তাড়িতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে, আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়। তাহলে এখানটাতে ক্লিয়ার হয়েছে? আয়নীয় বন্ধন ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলি? ক্লিয়ার? বুঝতে পেরেছিস? তাহলে আয়নীয় বন্ধনের ক্ষেত্রে আমরা কি জানতে পারলাম? দুটো জিনিস, তিনটে জিনিস জানতে পারলাম। একটা হলো ধাতু আর অধাতুর মধ্যে হয়, আর একটা জিনিস কি জানতে পারলাম? ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হয়। ঠিক আছে? একজন ইলেকট্রন ত্যাগ করে আর একজন ইলেকট্রন গ্রহণ করে। আর কি হয়? আর ওদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে, সেই আকর্ষণ বলকে স্থির তাড়িতিক আকর্ষণ বল বলা হয়। বুঝতে পেরেছিস? এখানটাতে যেরকম এক্সাম্পল দিয়ে বোঝালাম, এক্সাম্পল দিয়ে তোরা মনে রাখতে পারিস। তাহলে এখানটাতে আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? এরপরে একটা কথা আমাকে বল, এই ধাতু কেন ইলেকট্রন ত্যাগ করবে? ধাতু কেন সবসময় ইলেকট্রন ত্যাগ করবে, তাই না? ধাতুর কি দরকার পড়েছে? মানুষের ক্ষেত্রে যেরকম বেশিরভাগ সময় ছেলেরাই ত্যাগ করে, তাই না? ছেলেরা কি করে মানুষের ক্ষেত্রে? ছেলেরাই তো আইফোন দেয়, মেয়েদেরকে ছেলেরাই দেয় বেশিরভাগ ক্ষেত্রে। অনেক সময় মেয়েরাও দেয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরাই মেয়েদেরকে, অর্থাৎ ছেলেরা তাদের গার্লফ্রেন্ডকে গিফট করে। ঠিক সেরকমই এই রসায়নে কি করে? ধাতুরা কাকে ইলেকট্রন দেয়? ধাতুরা অধাতুদেরকে ইলেকট্রন দেয়। এবার কথা হচ্ছে, কেন ধাতুরা ইলেকট্রন ত্যাগ করবে? কেন? কি দরকার পড়েছে? ওর স্বার্থ কি? তাহলে ওর স্বার্থ যখন আমরা জানবো, ওর স্বার্থের একটা কারণ রয়েছে। সেই কারণটা হলো, সব ধাতুরাই চায় ওর কাছাকাছি অবস্থিত যেসব কি রয়েছে, নিষ্ক্রিয় গ্যাস রয়েছে, তাদের মতো কাঠামো অর্জন করার। কিছু বুঝতে পারলি না আমার কথা? দেখ আমি বোঝাচ্ছি। যেরকমের তোরা জানিস, যেরকমের তোদের আগের ভিডিওতে আমি বলে দিয়েছি নিষ্ক্রিয় গ্যাস কি জিনিস। নিষ্ক্রিয় গ্যাস হলো যেইগুলো কারোর সঙ্গে কি করে না, বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তাহলে নিষ্ক্রিয় গ্যাস কারা? নিষ্ক্রিয় গ্যাস কারা? যারা কি করে না, যারা কারোর সাথে বিক্রিয়ায় অংশ নেয় না, তাই তো? এটাই তো জানিস নিষ্ক্রিয় গ্যাস। এবং নিষ্ক্রিয় গ্যাস কেন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? কারণ নিষ্ক্রিয় গ্যাসের লাস্ট কক্ষপথে কি থাকে? 8খানা করে ইলেকট্রন থাকে। যাদের লাস্ট কক্ষপথে 8খানা করে ইলেকট্রন থাকে, তারা সেই গঠনকে কি বলা হয়? সুস্থিত গঠন। যার কারণে তারা কি করে না, কারোর সঙ্গে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তাহলে নিষ্ক্রিয় গ্যাসরা কেন কারোর সঙ্গে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? কারণ ওদের লাস্ট কক্ষপথে কি থাকে? 8খানা ইলেকট্রন থাকে। কে বাদে? শুধুমাত্র হিলিয়াম বাদে বাকি সবার লাস্ট কক্ষপথে 8টা থাকে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাসের কটা? তাহলে কি হয়? লাস্ট কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে। বুঝতে পেরেছিস?
যেরকমের কি কি রয়েছে নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম রয়েছে। এই হিলিয়াম ছাড়া বাকি সবার লাস্ট কক্ষপথে 8টা থাকে, ঠিক আছে। হিলিয়াম রয়েছে, নিয়ন রয়েছে, আর্গন রয়েছে, জেনন রয়েছে, রেডন রয়েছে, ঠিক আছে। এইগুলো কি, এইগুলো হলো নিষ্ক্রিয় গ্যাস, এগুলো একটা মুখস্থ রাখবি। এবার হিলিয়ামের কত পারমাণবিক সংখ্যা কত? 2। নিয়নের কত? 11, সরি নিয়নের হলো 10, নিয়নের হলো 10, আর্গনের কত? 18। তাহলে এই তিনটেই তোদের কাজে লাগবে, ঠিক আছে। এই তিনটেই কাজে লাগবে। দেখ এই তিনটে যদি আমি কি করি, এই তিনটে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে হিলিয়াম বাদে বাকি দুটো দেখবি লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন রয়েছে। হিলিয়ামে কি হবে, হিলিয়ামে যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হবে, 2টো ইলেকট্রন লাস্ট কক্ষপথে। নিয়নের কি হবে, নিয়নের দেখ লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন থাকছে। নিয়নের ফার্স্ট কক্ষপথে 2টো, তারপরে কক্ষপথে 1 2 3 4 5 6 7 8। আর কি আর্গনের লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে, এটাও দেখবি 8টাই থাকবে। প্রথম কক্ষপথে 2টো, তারপরে কক্ষপথে কটা থাকে, 8টা থাকতে পারবে সর্বোচ্চ। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, এবং সবার লাস্ট কক্ষপথে কটা থাকবে, 8টা থাকবে। 1 2 3 4 5 6 7 8। ক্লিয়ার আছে? তাহলে দেখেছিস এই হিলিয়াম বাদ দিয়ে তাহলে যে কটারই আমি কি করছি, ইলেকট্রন বিন্যাস করছি, কাদের ইলেকট্রন বিন্যাস করছি, নিষ্ক্রিয় গ্যাসের বা নোবেল গ্যাসের, তাদের সবার লাস্ট কক্ষপথে কি থাকছে, 8টা ইলেকট্রন থাকছে। যেহেতু 8টা ইলেকট্রন থাকছে, তার কারণে কি হচ্ছে না, তার কারণে এদের কি হচ্ছে না, এরা কারোর সঙ্গে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এবং যার কারণে এদেরকে নোবেল গ্যাস বলা হয়। এটুকু ক্লিয়ার হয়েছে? এইবার আমি আসি আমার মেইন কনসেপ্টে। আমি কি বলেছিলাম, আমি বললাম যে ধাতুদের কি স্বার্থ রয়েছে, কি স্বার্থের জন্য ও কি করবে, ইলেকট্রন ত্যাগ করবে। যেরকম তুই তোর বান্ধবীকে বা গার্লফ্রেন্ডকে কেন কি বলে দামি ফোন গিফট করবি, তোর স্বার্থটা কি, তোর স্বার্থটা কি সেটা তো তুই জানিস ভালো করে, তাই না? এবার কিন্তু কি বলে ধাতুর কি স্বার্থ সেটা আমরা সবাই জানি, বুঝতে পেরেছিস? তাহলে ধাতুর কি স্বার্থ রয়েছে, ধাতু কেন ইলেকট্রন ত্যাগ করবে, কেন ত্যাগ করবে, এটাই আমাদের জানতে হবে, তাই না? ধাতুর স্বার্থ কি, আর অধাতু কেন ইলেকট্রন গ্রহণ করবে, কেন করবে, ওদের স্বার্থ কি, বুঝতে পেরেছিস? তাহলে এদের স্বার্থ সম্পর্কে আমি জানি, এবং আরো যারা সায়েন্স নিয়ে পড়ে তারা জানে, কিন্তু তোদের স্বার্থ কি সেটা তো আমি জানি না। আচ্ছা দেখ, তাহলে ধাতুর স্বার্থ কি, ধাতু কেন ইলেকট্রন ত্যাগ করবে, কারণ সবসময় ধাতুরা বা সবসময় মৌলরা যখন কি করে পরস্পরের সঙ্গে কি করে বন্ধনে যুক্ত হয়, সবসময় কি চায়, সবসময় চায় যে স্টেবল হতে, ঠিক আছে। স্টেবল মানে কি, সুস্থিত হতে, এবং সুস্থিত হওয়ার অর্থ হলো ওদের কি হতে হবে, ওদের নিষ্ক্রিয় গ্যাস কাঠামো অর্জন করতে হবে, ওদের লাস্ট কক্ষপথে 8খানা ইলেকট্রন নিয়ে আসতে হবে। আর লাস্ট কক্ষপথে 8খানা ইলেকট্রন নিয়ে আসতে হলে ওদের কি করতে হবে, ওদের এই নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস পেতে হবে। আমার কথা বুঝতে পারিস? দেখ আমি ভালো করে বোঝাচ্ছি। দেখ সোডিয়ামের ক্ষেত্রে কি আছে, সোডিয়ামের আমরা কি জানি পারমাণবিক ভর হলো 11। তাহলে সোডিয়ামের লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন রয়েছে, সোডিয়ামের লাস্ট কক্ষপথে রয়েছে, এটা হলো 2 2 4 আর 2 6 আর 2 8, আর লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন রয়েছে, সোডিয়ামের 1টা ইলেকট্রন রয়েছে। তাহলে সোডিয়ামের লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন যেতে হলে কি করতে হবে, এই একটা ইলেকট্রনকে ত্যাগ করে দিতে হবে। তো এই একটা ইলেকট্রন যখনই ত্যাগ করবে, তাহলে এই লাস্ট কক্ষপথ কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, বা লাস্ট কক্ষপথ তো থাকবে না, বুঝতে পেরেছিস? তখন এই সোডিয়ামের এই লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন হয়ে গেল। ক্লিয়ার হয়েছে আমার কথা? বুঝতে পেরেছিস? যার কারণে ও কি করে, ওর একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়। তাহলে সোডিয়ামের স্বার্থ কি, সোডিয়ামের, আর যখনই একটা ইলেকট্রন ত্যাগ করে তখন কি হয়ে যায়, তখন ওর ইলেকট্রন কাঠামো হয়ে যায়, তখন সোডিয়াম ক্যাটায়নে পরিণত হয়ে যায়। ক্লিয়ার হয়েছে? তাহলে সোডিয়ামের স্বার্থ কি, সোডিয়ামের স্বার্থ হলো ওর লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন নিয়ে আসা, ঠিক আছে। আবার অন্য যেসব কি রয়েছে, অন্য যেসব মৌল রয়েছে, তাদের স্বার্থ কি, তাদের স্বার্থ লাস্ট কক্ষপথে কি করা, 8টা ইলেকট্রন নিয়ে আসা,
বা দুটো ইলেকট্রন নিয়ে আসা, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস কাঠামো অর্জন করা। কেন নিষ্ক্রিয় গ্যাস কাঠামো অর্জন করবে? যাতে করে ওরা কি করতে পারে, যাতে করে ওরা স্থির থাকতে পারে বা সুস্থিত হতে পারে, যার কারণে ওরা কি করবে, নিষ্ক্রিয় গ্যাস কাঠামো অর্জন করবে। বুঝতে পেরেছিস? এবার কথা হচ্ছে কেন ধাতুরা ইলেকট্রন এরা তো ছেড়ে দিল, এর মনে হলো ওর তো ওর স্বার্থ দেখবে, ও তো ওর লাস্ট কক্ষপথে 8টা নিয়ে আসবে, কিন্তু কথা হচ্ছে কেন ক্লোরিনরা বা কেন অধাতুরা এর সারা ইলেকট্রন, এই যে ইলেকট্রন গুলো ছেড়ে দিল সেটা গ্রহণ করবে? কারণ যখন অধাতুরা কি করে, অধাতু লাস্ট কক্ষপথে কি করতে চাই, ওর লাস্ট কক্ষপথে ইলেকট্রন 8টা ইলেকট্রন বা নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন আনার চেষ্টা করতে চায়। বুঝতে পেরেছি? যার কারণে ও কি করে, ইলেকট্রন একসেপ্ট করে। এরা যে ইলেকট্রন ছেড়ে দেয় ধাতুরা, সেই ইলেকট্রন একসেপ্ট করে। যেরকম এর ক্লোরিনের ক্ষেত্রে দেখ, ক্লোরিনের আমরা কি জানি, ক্লোরিনে জানি 17 পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা কত, 17। তাহলে 17 হলে প্রথম কক্ষপথে দুটো, তারপরে কক্ষপথে কটা, 1 2 3 4 8টা, 8 আর 2 10টা, তারপরে কক্ষপথে কটা হবে, 7টা, 1 2 3 4 5টা 6টা 7টা। তাহলে 7টা যখনই হয়েছে তখনই কি হবে, ওর লাস্ট কক্ষপথে আরেকটা ইলেকট্রন লাগবে, আরেকটা ইলেকট্রন হয়ে গেলে কি হবে, ওর লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন তৈরি হয়ে যাবে। 8টা ইলেকট্রন তৈরি হয়ে গেছে, তো দেখেছিস 8টা ইলেকট্রন তৈরি হয়ে গেছে, তাহলে ও কি হবে, স্থির হয়ে যাবে। যার কারণে কি করে, সোডিয়াম যখন ইলেকট্রন ত্যাগ করে, ক্লোরিন তখন কি করে, সেই ইলেকট্রনটা গ্রহণ করে। বুঝতে পেরেছিস? তাহলে এইখানটাতে ওদের স্বার্থ। তাহলে ধাতু কেন ইলেকট্রন ত্যাগ করে, ধাতুর কি স্বার্থ, ধাতুর স্বার্থ হলো ও কার মতো গ্যাস কাঠামো অর্জন করবে, নিষ্ক্রিয় গ্যাসের যে কাঠামো রয়েছে সেটা অর্জন করবে, তার জন্য ইলেকট্রন ত্যাগ করে। আর অধাতু কেন গ্রহণ করে, অধাতু চাই কি করতে, নিষ্ক্রিয় গ্যাস কাঠামো অর্জন করতে। আর নিষ্ক্রিয় গ্যাস কাঠামো অর্জন করতে হলে ওর কি করতে, ইলেকট্রন গ্রহণ করতে হয়, যেরকম এইখানটাতে গ্রহণ করেছে। যার কারণে ও কি করে, যার কারণে ও ইলেকট্রন গ্রহণ করে অধাতুরা। বুঝতে পেরেছিস? তাহলে দুজনের স্বার্থ কি। আচ্ছা, আমি আরেকটা एग्जांपल দিচ্ছি, তোদের একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখ, যেরকমের আমি যদি কি করি, LiF বা লিথিয়াম ফ্লুরাইড, লিথিয়াম কি ধাতু আর ফ্লুরিন কি অধাতু। তাহলে লিথিয়াম কি করে, লিথিয়ামের কত পারমাণবিক সংখ্যা তোরা জানিস 3। তো তাহলে প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন, তারপরে কক্ষপথে কটা ইলেকট্রন, একটা ইলেকট্রন। আর ফ্লুরিনের কত, ফ্লুরিনের কত হবে, ফ্লুরিনের হলো 9। তাহলে ফ্লুরিন হলো 9, ফ্লুরিনের কত 9। তাহলে প্রথম কক্ষপথে দুটো, তারপরে কক্ষপথে 7টা, 1 2 3 4 5টা 6টা, আর এই হলো 7টা। তাহলে দেখ, লিথিয়াম কি করবে, লিথিয়াম চাইবে যে কি করতে, নিষ্ক্রিয় গ্যাস কাঠামো অর্জন করতে। তাহলে নিষ্ক্রিয় গ্যাস কাঠামো অর্জন করতে হলে হয় লাস্ট কক্ষপথে কটা লাগবে, 8টা ইলেকট্রন থাকতে হবে, 8টা ইলেকট্রন থাকতে হবে, তাই তো, না হয় কি করতে হবে, দুটো ইলেকট্রন থাকতে হবে। তাহলে লিথিয়াম কি করবে, লিথিয়ামে দেখ 8খানা ইলেকট্রন যদি হতে হয়, তাহলে লাস্ট কক্ষপথে আরো 7খানা ইলেকট্রন কত লাগবে, 7খানা ইলেকট্রন লাগবে। তাহলে 7খানা ইলেকট্রন গ্রহণ করার থেকে এই লাস্ট কক্ষপথের একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া তো সহজ, তাই না? তাহলে লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন ছেড়ে দিলে কি হচ্ছে, লিথিয়াম যে ক্যাটায়নে পরিণত হচ্ছে, তার লাস্ট কক্ষপথে দুটো ইলেকট্রনে পরিণত হচ্ছে। দুটো ইলেকট্রন কার আছে, হিলিয়ামের রয়েছে। তাহলে হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস, তার জন্য লিথিয়াম কি করে, তার জন্য লিথিয়াম এই ইলেকট্রনটা ছেড়ে দেয়। আর এই যে ইলেকট্রনটা ছেড়ে দিল, যখনই ছেড়ে দেয় লিথিয়ামের এই লাস্ট কক্ষপথে কি হয়ে যায়, লিথিয়ামের লাস্ট কক্ষপথটা শেষ উড়ে যায়, ঠিক আছে, তখন লিথিয়াম ক্যাটায়নে পরিণত হয়। আর এই যে ইলেকট্রনে ছেড়ে দিল, ফ্লুরিন কি করে, ফ্লুরিনের দেখ লাস্ট কক্ষপথে 7খানা ইলেকট্রন রয়েছে, ওর আরেকটা ইলেকট্রন হলে ও কি করবে, ওর লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন চলে আসবে, অর্থাৎ ও নিষ্ক্রিয় গ্যাস কাঠামো অর্জন করবে। তার জন্য ওই ইলেকট্রনটা কি করে, গ্রহণ করে ফেলে। ক্লিয়ার হয়েছে এখানটাতে, ক্লিয়ার আছে, বুঝতে পেরেছিস? দেখেছিস এখানে 8টা ইলেকট্রন হয়ে গেছে, ফ্লুরিনের লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন হয়ে গেল, 8টা ইলেকট্রন হয়ে গেল। এইবার কথা হচ্ছে যে আমাদের যেসব কি রয়েছে আয়নীয় বন্ধন যারা গঠন করছে, তারা সব সময় কি চাই, ওর কাছাকাছি অবস্থিত যে কি থাকে, নিষ্ক্রিয় গ্যাস থাকে, তার ইলেকট্রন বিন্যাস কাঠামো গ্রহণ করার চেষ্টা করে। বুঝতে পেরেছি আমার কথা?
কি যেরকমের সোডিয়াম কি করতে চেয়েছিল, সোডিয়ামের যদি আবার লাস্ট কক্ষপথে আমি এঁকে দিই, এখান থেকে একটা ইলেকট্রন ছিল, তাই তো। সোডিয়ামের কাছাকাছি অবস্থিত নিষ্ক্রিয় গ্যাস কি? সোডিয়ামের কত 11, আর সোডিয়ামের কাছাকাছি অবস্থিত নিষ্ক্রিয় গ্যাস কি আছে? নিয়ন আছে, নিয়নের কত 10। আচ্ছা, এগুলো তোদের মুখস্থ করতে হবে, ফার্স্ট 20খানা মৌল তোদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। কিসের? তোদের যে পর্যায় সারণী পড়িয়েছি সেই পর্যায় সারণীর প্রথম কি 20খানা মৌল মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। আর তারপরে কি আছে? তারপরে যেরকমের আর্গনের কত? আর্গনের হলো 18, আর্গনের কত? পারমাণবিক ক্রমাঙ্ক কত? 18, ঠিক আছে। পারমাণবিক ক্রমাঙ্ক কত? 18। আর নিয়নের কত? 10। আর হিলিয়ামের কত? 2। এখান থেকে বুঝতে পেরেছিস? তাহলে সোডিয়াম কি চাইবে? সোডিয়াম চাইবে ওর কাছাকাছি যে কি রয়েছে, নিষ্ক্রিয় গ্যাস রয়েছে তার কাঠামো অর্জন করতে। তাহলে সোডিয়ামের লাস্ট কক্ষপথে একটা রয়েছে, ওটাকে ছেড়ে দিলে কার ওর কাছাকাছি কে রয়েছে? নিয়ন রয়েছে, এর 11, আর ওর কাছাকাছি কে রয়েছে? নিয়ন রয়েছে, তাই তো। তাহলে ও কি করবে? নিয়নের কাঠামো অর্জন করতে চাইবে। ঠিক সেরকমের কি আছে? লিথিয়াম ফ্লুরাইডের কাছাকাছি কে রয়েছে? লিথিয়ামের কত? লিথিয়ামের হলো 2, লিথিয়ামের কত? 3। তাহলে 3 যদি হয়, তাহলে 3 এর কাছাকাছি কে রয়েছে? 2 রয়েছে না 10 রয়েছে? 2 রয়েছে। তাহলে লিথিয়াম কি করবে? তার জন্য একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে কার? হিলিয়ামের কাঠামো অর্জন করবে। বুঝতে পেরেছিস তাহলে আমার কথা? তাহলে এইখান থেকে আমরা কি জানতে পারলাম? এখান থেকে আমরা জানতে পারলাম মৌলগুলোর, সে ধাতু হোক বা অধাতু হোক, তাদের ইলেকট্রন গ্রহণ বা ইলেকট্রন ত্যাগ করার মধ্যে কি থাকে? স্বার্থ রয়েছে। কি স্বার্থ রয়েছে? স্বার্থটা হলো ধাতুরা কি চাই? ধাতুরা চাই ওদের লাস্ট কক্ষপথে কার মতো 8খানা ইলেকট্রন নিয়ে আসা, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন কাঠামো গ্রহণ করা, বা 2খানা ইলেকট্রন কাঠামো গ্রহণ করা। আবার কি করে? আবার যে অধাতুরা রয়েছে, ওই অধাতুরাও চায় ওদের লাস্ট কক্ষপথে নিষ্ক্রিয় গ্যাসের মতো কাঠামো অর্জন হোক, যার কারণে এ কি করে? ধাতুরা ইলেকট্রন ত্যাগ করে আর অধাতুরা কি করে? ইলেকট্রন গ্রহণ করে। বুঝতে পারলি তাহলে এখানটাতে? এই জন্যই এটাই হলো ওদের স্বার্থ। এইবার রয়েছে কি তোদের? অষ্টক সূত্র আর দ্বৈত সূত্র, ঠিক আছে। তাহলে তোরা অলরেডি বুঝেই গেছিস অষ্টক সূত্র কি জিনিস, আমি বারবার অষ্টক সূত্রই বলছি। অষ্টক মানে কি? অষ্টক মানে হলো 8। অষ্টক মানে কি? 8। তার মানে এই যে মৌলগুলোর কথা বললাম, এই মৌলগুলো লাস্ট কক্ষপথে আয়নীয় বন্ধনে যুক্ত হওয়ার সময় বা বন্ধনে যুক্ত হওয়ার সময় যে লাস্ট কক্ষপথে নিষ্ক্রিয় গ্যাস কাঠামো অর্জন করার জন্য 8খানা ইলেকট্রন নিয়ে আসার যে কি বলে, নিয়ে আসার যে প্রবণতা, সেটাই কি নামে পরিচিত? অষ্টক সূত্র নামে পরিচিত। বুঝতে পেরেছিস তাহলে? মৌলগুলোর লাস্ট কক্ষপথ যাতে কি হয়ে যায়? লাস্ট কক্ষপথ যাতে 8টা ইলেকট্রনে পরিণত হয়ে যায়। কেন 8টা ইলেকট্রনে পরিণত হবে? কারণ আমরা জানি 8টা ইলেকট্রন কাদের থাকে লাস্ট কক্ষপথে? নিষ্ক্রিয় গ্যাসের। আর নিষ্ক্রিয় গ্যাসের যেহেতু 8টা থাকে, নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো সুস্থিত। আর ওরাও কি চাই? ধাতুরাও বা অধাতুরাও বা মৌলরা কি চাই? নিষ্ক্রিয় গ্যাসের মতো কাঠামো অর্জন করতে। কেন? যাতে করে ওরা সুস্থিত হতে পারে, ঠিক আছে। তাহলে সুস্থিত হওয়ার জন্য লাস্ট কক্ষপথে 8খানা ইলেকট্রন নিয়ে আসতে হবে। আর লাস্ট কক্ষপথে 8খানা ইলেকট্রন নিয়ে আসার যে প্রবণতা, এই প্রবণতাকে কি বলা হয়? অষ্টক সূত্র বলা হয়, ঠিক আছে। এবং কি জানি আমরা জানি যে আবার কিছু মৌল আছে যারা কাদের? হিলিয়ামের কাছাকাছি। হিলিয়ামও তো নিষ্ক্রিয় গ্যাস। যাদের যেই মৌলগুলো হিলিয়ামের কাছাকাছি রয়েছে তারা কি করতে চায়? হিলিয়ামের মতো নিষ্ক্রিয় গ্যাস কাঠামো অর্জন করতে। তাহলে হিলিয়ামের মতো কাঠামো অর্জন করার অর্থ হলো হিলিয়ামের লাস্ট কক্ষপথে 2টো ইলেকট্রন রয়েছে, তার জন্য তাদের কাঠামো কি হবে? হিলিয়ামের মতো হবে, অর্থাৎ লাস্ট কক্ষপথে 2টো ইলেকট্রন হয়ে যাবে। যেহেতু 2টো ইলেকট্রন হয়ে যাচ্ছে, তার জন্য এই 2টো ইলেকট্রন আনার প্রবণতাকে কি বলা হয়? দ্বৈত সূত্র। দ্বৈত মানে কি? 2। বুঝতে পারলি? দ্বৈত মানে কি? 2। তাহলে দ্বৈত সূত্র আর অষ্টক সূত্র ক্লিয়ার হয়েছে। অষ্টক সূত্র হলো নিষ্ক্রিয় গ্যাস কাঠামো অর্জন করার জন্য লাস্ট কক্ষপথে 8খানা ইলেকট্রন আসার যে প্রবণতা, যেটাকে কি বলা হয়? অষ্টক সূত্র। আর নিষ্ক্রিয় গ্যাস কাঠামো অর্জন করার জন্য লাস্ট কক্ষপথে যে 2খানা ইলেকট্রন আনার যে প্রবণতা, সেটাকে কি বলা হয়? দ্বৈত সূত্র। তাহলে কেন অষ্টক সূত্র হবে? কেন লাস্ট কক্ষপথে 8খানা ইলেকট্রন নিয়ে আসতে হবে? কারণ কি জানিস?
8খানা ইলেকট্রন নিয়ে আসলে কি হবে, মৌলটা সুস্থিত হবে, তাই তো? ধাতুও সুস্থিত হবে 8খানা ইলেকট্রন নিয়ে আসলে, বা 2খানা ইলেকট্রন নিয়ে আসলে, আবার অধাতুও সুস্থিত হবে। তাহলে এটা কিসের মাধ্যমে সম্পাদিত হয়, ইলেকট্রন ত্যাগ এবং ইলেকট্রন গ্রহণের মাধ্যমে। ক্লিয়ার হয়েছে এখানটাতে? তো এখানটাতে এই রয়েছে, আর কিছুই নেই, ঠিক আছে? এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে তড়িৎযোজ্যতা। তড়িৎযোজ্যতা কি, তড়িৎযোজ্যতা একদমই সোজা। তাহলে এই যে আমরা কি বলেছি, ইলেকট্রন গ্রহণ, প্রথমে কি করে ইলেকট্রন ত্যাগ আর গ্রহণ করে ক্যাটায়ন এবং অ্যানায়নে তৈরি হয়, অ্যানায়নে পরিণত হয়, তারপরে তারা কি করে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আয়নীয় বন্ধনে কি হয়, পরস্পরের সাথে যুক্ত হয়ে আয়নীয় বন্ধনে পরিণত হয়। এই আয়নীয় বন্ধনে কি করা, এই আয়নীয় বন্ধন ফরমেশন হওয়ার যে কি বলে প্রবণতা, বা আয়নীয় বন্ধন হওয়ার যে প্রবণতা, সেটাকে কি বলা হয়, তড়িৎযোজ্যতা বলা হয়। বুঝতে পেরেছিস আমার কথা? যেরকম সোডিয়াম কি করেছিল, একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছিল, সোডিয়াম কি করলো, একটা ইলেকট্রন ত্যাগ করে দিল, তো একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে সোডিয়াম প্লাসে পরিণত হয়ে গেল, আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাসে পরিণত হয়ে গেল। তাহলে সোডিয়াম আর এই ক্লোরিন পরস্পরের সঙ্গে কি হবে, যুক্ত হয়ে আয়নীয় বন্ধন তৈরি করতে চাবে, তো কারণ কি, এটা হলো প্লাস আর ক্লোরিন কি, ক্লোরিন হলো মাইনাস। তাহলে দুইজন কি হবে, পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কি করতে চাইবে, আয়নীয় বন্ধন তৈরি করতে চাইবে। যেহেতু আয়নীয় বন্ধন তৈরি করতে চাইবে, এই তৈরি করতে চাওয়ার যে প্রবণতা, সেটাকে কি বলা হয়, তড়িৎযোজ্যতা বলা হয়। তাহলে চাওয়ার যে কি প্রবণতা মানে কি, প্রবণতা মানে কি বলে, প্রবণতা, ঠিক আছে? প্রবণতা মানে এই কি বলে, বুঝতে পেরেছি প্রবণতা মানে কি, প্রবণতা। আচ্ছা যাও, তাহলে ক্লিয়ার হয়েছে এখানটাতে তড়িৎযোজ্যতা, আশা করছি সবার ক্লিয়ার হয়েছে। এরপরে রয়েছে কয়েকটি আয়নীয় বন্ধনের ব্যাখ্যা। আমি অলরেডি অনেকগুলো আয়নীয় বন্ধনের ব্যাখ্যা দিয়ে দিয়েছি তোদেরকে, ঠিক আছে? আমি তারপরেও তোদের পরীক্ষায় আসতে, এইখানটাতে এমনি রাফে দেখিয়েছি, কিন্তু তোদের পরীক্ষায় কি হতে পারে, পরীক্ষায় যেভাবে করতে হবে সেইভাবে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। তাহলে এগুলো মুছে দিচ্ছি, ঠিক আছে? এবার দেখ, মনে কর সোডিয়াম নিয়ে আমি আলোচনা করি, ঠিক আছে? কি নিয়ে আলোচনা করি, সোডিয়াম ক্লোরাইড নিয়ে আলোচনা করি। তাহলে সোডিয়াম ক্লোরাইড তোদের বইয়ে কি কি আছে, তোদের বইয়ের গুলো আমি আলোচনা করে দিচ্ছি। তোদের বইয়ে প্রথমে আছে সোডিয়াম ক্লোরাইড NaCl, ঠিক আছে? তাহলে পরীক্ষায় কিন্তু আসে হয় আয়নীয় বন্ধন, নয় সমযোজী বন্ধন, যে কোনো একটার কি দেখাতে বলে, লুইস ডট দেখাতে বলে, বা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কি করো, প্রকাশ করো। এরা কি করে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে প্রকাশ করে, এরা কি করেছে, বন্ধন গঠন করেছে। দেখ, তাহলে যদি বলে, তাহলে কি করতে হবে আমাদের, মনে কর এখানে সোডিয়াম লিখলাম, আর এখানটাতে কি লিখলাম, ক্লোরিন লিখলাম। সোডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত, 11, আর ক্লোরিনের কত, 17। এগুলো মুখস্থ রাখতে হবে, বইয়ের যে एग्जांपल গুলো রয়েছে সেইগুলোটা কিন্তু মুখস্থ রাখবি, ঠিক আছে? সোডিয়ামের 11, তার মানে কি সোডিয়ামের লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন রয়েছে, একটা ইলেকট্রন রয়েছে। ইলেকট্রন বিন্যাস করতে পারিস, ইলেকট্রন বিন্যাস এইভাবে করবি, এই পাশে রাফে করে নিবি, ঠিক আছে? প্রথম কক্ষপথে 2, তারপরের কক্ষপথে সর্বোচ্চ 8খানা ইলেকট্রন থাকতে পারে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। তারপরে কক্ষপথে কটা, সর্বোচ্চ 8টা থাকতে পারে, কিন্তু এইখানটাতে কটা থাকবে, একটা থাকবে, কারণ সোডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক 11, তার জন্য একটা। আবার ক্লোরিনের কত থাকবে লাস্ট কক্ষপথে, 7খানা। কটা থাকবে, 7খানা, তাই তো? মনে কর ক্লোরাইডটা এরকমের X দিয়ে প্রকাশ করলাম। তাহলে এই যে সোডিয়াম কি করবে, ওর একটা ইলেকট্রনকে ত্যাগ করে দেবে। যখনই এই একটা ইলেকট্রনকে কি করে দিল, ত্যাগ করে দিল, তখন কি কিসে পরিণত হবে, সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? আর ক্লোরিন কিসে পরিণত হয়ে যাবে, ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়ে যাবে একটা ইলেকট্রন গ্রহণ করে। তাই হবে তো? তারপরে কি হবে, এদের মধ্যে কি তৈরি হবে, এদের মধ্যে বন্ধন তৈরি হবে। এদের মধ্যে কি তৈরি হবে, এদের মধ্যে কেন বন্ধন তৈরি হবে, কারণ এটা কি করবে, স্থির তাড়িতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত, এটা প্লাস যেহেতু আর এটা যেহেতু মাইনাস,
তাহলে এটা কি হবে স্থির তাড়িতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হবে। ঠিক আছে, যেরকম দেখ তাহলে সোডিয়ামের কত, সোডিয়ামের হবে 281, ক্লোরিনের কত হবে 287, তাই তো। এই ক্ষেত্রে সোডিয়ামের কত হবে 28 হবে। দেখেছিস নিষ্ক্রিয় গ্যাস কাঠামো হয়ে গেছে। এটা কার কাঠামো হলো, নিয়নের কাঠামো হলো। নিয়নের কত, নিয়নের 10, এটা দেখ নিষ্ক্রিয় গ্যাস কাঠামো অর্থাৎ নিয়নের কাঠামো অর্জন করেছে। আর ক্লোরিনের কত, ক্লোরিনেরও কি হয়ে যাবে 288 হয়ে যাবে। লাস্ট কত দেখেছিস 8খানা ইলেকট্রন চলে এসেছে, তাহলে নিষ্ক্রিয় গ্যাস কাঠামো, তাহলে এরা কি হবে সুস্থিত হয়ে যাবে। আর এরা সুস্থিত হয়ে যাওয়ার অর্থ কি, এরা কি করবে, এরা পরস্পরের সঙ্গে যুক্ত হবে। বুঝতে পেরে, তারপরে কিসে পরিণত হয়ে যাবে, তারপরে NaCl এ পরিণত হয়ে যাবে। ঠিক আছে, এখানটাতে থার্ড ব্র্যাকেট দিয়ে দিবি এইভাবে করে। ক্লিয়ার আছে এখানটাতে? আচ্ছা, তোদের বইয়ে আর কি রয়েছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কি দেওয়া রয়েছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের एग्जांपल দেওয়া রয়েছে। বুঝতে পারলি কিসে দেওয়া রয়েছে, ম্যাগনেসিয়াম MgCl2, এটা কি ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের আমাদের কি জানি, ম্যাগনেসিয়াম প্লাস ক্লোরিন, কটা ক্লোরিন হবে, দুখানা ক্লোরিন হবে, তাই তো। কটা ক্লোরিন হবে, দুখানা ক্লোরিন হবে। তাহলে ম্যাগনেসিয়ামের কত, ম্যাগনেসিয়ামের হলো 12, ম্যাগনেসিয়ামের কত, ম্যাগনেসিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক হলো 12। তাহলে প্রথম কক্ষপথে দুটো, তারপরে কক্ষপথে কটা 8টা, 8 আর 2 10, তারপরে কক্ষপথে কটা হবে দুটো, লাস্ট কক্ষপথে কটা হবে দুটো হবে। তাহলে এইখানটাতে মনে কর একটা ইলেকট্রন রয়েছে, আর এইখানটাতে মনে কর আরেকটা ইলেকট্রন রয়েছে। তাহলে ক্লোরিনের মনে কর H দিয়ে প্রকাশ করলাম, ক্লোরিনের লাস্ট কক্ষপথে কটা রয়েছে 7খানা ইলেকট্রন রয়েছে। তাহলে ও কি করবে, এই ম্যাগনেসিয়ামে যদি লাস্ট কক্ষপথে 8টা আসতে হয়, তাহলে এই দুটো ইলেকট্রন ছাড়তে হবে তো। যখন এই দুটো ইলেকট্রন এই পাশের থেকে একটা ইলেকট্রন ছেড়ে দেবে, আর ক্লোরিন কি করবে, ক্লোরিন এই পাশের থেকে, ম্যাগনেসিয়াম এই পাশের থেকে আরেকটা ইলেকট্রন ছেড়ে দেবে। এই পাশে ক্লোরিনেরও কটা থাকবে 7খানা থাকবে, আর এই ইলেকট্রনটা এইখানটাতে চলে আসবে। বুঝতে পেরেছিস, এই ইলেকট্রনটা এখানটাতে আসবে। আর ক্লোরিনের কত হবে 2:8:7 হবে, আর এখানটাতে কত 2 8 আর 7 হবে। আচ্ছা, যখনই ম্যাগনেসিয়াম কটা ছেড়েছে, দুখানা ছেড়েছে, দুখানা ছেড়েছে মানে কি ম্যাগনেসিয়ামের কি হয়ে যাবে Mg2+ এ পরিণত হয়ে যাবে। অর্থাৎ দুখানা ছেড়েছে, যার মানে 2+ ক্যাটায়ন হলো। তাহলে ম্যাগনেসিয়ামের এইবার কি কাঠামো হয়ে গেল 2 আর 8 কাঠামো, অর্থাৎ কি এটা নিয়ন কাঠামো, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস কাঠামো অর্জন হয়ে গেছে। বুঝতে পেরেছিস, আগে কটা ছিল, আগে লাস্ট কক্ষপথে দুটো ছিল, এখন লাস্ট কক্ষপথে কটা আছে 8টা আছে। এরপরে কি হবে, এরপরে ক্লোরিন কটা রয়েছে এখানটাতে, একটা দুটো, তার জন্য এখানটাতে 2 দিয়ে দিলাম। এবার কি করব, ক্লোরিন যেহেতু একটা করে ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে ক্লোরিনের কি হবে, ক্লোরিনের এখানে 1 মাইনাস হবে, 1 মাইনাস হয়েছে। বুঝতে পেরেছিস, তাহলে ক্লোরিনের কক্ষপথে কি হবে 2 8 আর 8 হবে। ক্লোরিনের লাস্ট কক্ষপথে কটা ছিল 7টা ছিল, এখানে গিয়ে কটা হয়ে গেল 8টা হয়ে গেল, অর্থাৎ ক্লোরিনের নিষ্ক্রিয় গ্যাস কাঠামো অর্জন করে ফেললো। বুঝতে পেরেছিস, এবার কি করবে, এই প্লাস আর এখানটাতে কি রয়েছে মাইনাস রয়েছে, প্লাস আর মাইনাস থাকলে কি করবে, পরস্পরকে আকর্ষণ করবে, আকর্ষণ করে কি করবে MgCl2 কি যৌগ গঠন করবে। ক্লিয়ার হয়েছে, আশা করি তোরা সবাই এই দুটো বুঝতে পেরেছিস। আর আরেকটা एग्जांपल মনে কর আমি কার্বনিক লিথিয়ামের নিই, কার্বনিক লিথিয়াম ফ্লুরাইড LiFn। ঠিক আছে, লিথিয়ামের কি জানিস, লিথিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত, লিথিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক হলো 3। কত 3, তাহলে 3 হলে ওর লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে 2 আর 1 হবে, লাস্ট কক্ষপথে হবে একটা ইলেকট্রন, এখানটাতে কটা রয়েছে একটা ইলেকট্রন, আর এখানটাতে মনে কর ফ্লুরিন রয়েছে। তাহলে ফ্লুরিনের আমরা কি জানি, ফ্লুরিনের কটা থাকে লাস্ট কক্ষপথে, ফ্লুরিনের লাস্ট কক্ষপথে আছে 7খানা। কেন 7খানা, ফ্লুরিন হলো 9, 2 আর কত হবে 7 হবে, তাই হবে তো 2 আর 7 হবে। তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এই হলো 7টা। ঠিক আছে, তাহলে
তাহলে এই লিথিয়ামের যদি কি করতে হয়, লিথিয়ামের যদি নিষ্ক্রিয় গ্যাস কাঠামো অর্জন করতে হয়, তাহলে এই একটা ইলেকট্রন তো ছেড়ে দিতে হবে। তাহলে ওর লাস্ট কক্ষপথে তখন কটা ইলেকট্রন হবে? দুখানা ইলেকট্রন হবে। আর দুখানা ইলেকট্রন হওয়ার অর্থ কি? ও হিলিয়ামের মতো নিষ্ক্রিয় গ্যাস কাঠামো অর্জন করবে। তার জন্য ও লাস্ট কক্ষপথের একটা ইলেকট্রন কাকে দিয়ে দেবে? ফ্লুরিনকে দিয়ে দেবে। আর ফ্লুরিন যখনই একটা নেবে তখন ফ্লুরিন লাস্ট কক্ষপথে কটা হয়ে যাবে? 8টা ইলেকট্রন হয়ে যাবে। আর 8টা ইলেকট্রন হয়ে গেলে ফ্লুরিন কি হয়ে যাবে? নিষ্ক্রিয় গ্যাস কাঠামো অর্জন করবে, অর্থাৎ নিয়নের মতো কাঠামো অর্জন করবে। যেহেতু ওই একটা ইলেকট্রন ত্যাগ করেছিল তার জন্য কিসে পরিণত হয়ে যাবে? Li প্লাসে পরিণত হয়ে যাবে। আর এ কি করেছিল? এই একটা ইলেকট্রন গ্রহণ করেছিল তার জন্য কি হয়ে যাবে? এ ফ্লুরিন মাইনাসে পরিণত হয়ে যাবে। ঠিক আছে? তাহলে ফ্লুরিনের, তাহলে লিথিয়াম প্লাসের অর্থাৎ ক্যাটায়ন লিথিয়ামের বা আয়নে পরিণত লিথিয়ামের কি হবে? ইলেকট্রন বিন্যাস 2 হবে। আর ফ্লুরিনের কত হবে? 2 আর 8 হবে। বুঝতে পেরেছিস? এটা কি হলো? আহিত কি? আহিত ফ্লুরিন। ঠিক আছে? বা ফ্লুরিনের আয়ন। তাহলে এরা দুইজন প্লাস আর মাইনাস কি হবে? প্লাস আর মাইনাস স্থির তাড়িতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে LiF বা লিথিয়াম ফ্লুরাইড যৌগ গঠন করবে। ক্লিয়ার হয়েছে? এখানে সবাই বুঝতে পেরেছিস? তাহলে আমি 3খানা করিয়ে দিয়েছি তোদের বইয়ে, আর আরো হয়তো एग्जांपल দুই একটা দেওয়া আছে, ওটা তোরা নিজেরাই বুঝতে পারবি। তাহলে ওটা তোদের বাড়ির কাজ থাকবে, দেখি, এবং তোরা ওটা বাড়িতে করে আমাকে কমেন্টে বলবি কে কে করতে পেরেছিস। বুঝতে পেরেছিস? তাহলে আচ্ছা, তাহলে কি কয়েকটি আয়নীয় বন্ধনের ব্যাখ্যাও আমি কি করে দিলাম? ব্যাখ্যাও দিয়ে দিলাম। যেরকমের ক্লোরিন কি বলে সোডিয়াম ক্লোরাইডের ব্যাখ্যা দিয়েছি, তারপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ব্যাখ্যা দিয়েছি, তারপরে লিথিয়াম ফ্লুরাইডের ব্যাখ্যা দিয়েছি। এইবার তোদের সঙ্গে আলোচনা করব কি আয়নীয় বন্ধনের কয়েকটা বৈশিষ্ট্য সম্পর্কে। কি নিয়ে আলোচনা করব? আয়নীয় বন্ধনের বৈশিষ্ট্য। তাহলে আয়নীয় বন্ধনের কি কি বৈশিষ্ট্য রয়েছে? প্রথম বৈশিষ্ট্য হলো আয়নীয় বন্ধন প্রচন্ড শক্তিশালী বল দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। তোরা জানিস আয়নীয় বন্ধনে একটু আগে জানলি কি হয়? ধনাত্মক ক্যাটায়ন আর ঋণাত্মক অ্যানায়নের মধ্যে প্রচন্ড শক্তিশালী স্থিরতারিতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে। যেহেতু এরা প্রচন্ড শক্তিশালী বল দ্বারা যুক্ত থাকে তার জন্য এদেরকে সহজে ভাঙা যায় না। ঠিক আছে? যতই তাপ দিস ওদের প্রচন্ড তাপ লাগে ওদের ওই স্থিরতারিতিক আকর্ষণ বলকে ভাঙতে। ঠিক আছে? যার কারণে এরা সাধারণ উষ্ণতায় কি থাকে? কঠিন থাকে। এবং তোরা জেনে অবাক হবি যে কি বলে লবণের গলনাঙ্ক প্রায় 800 উপরে লবণের গলনাঙ্ক। তার মানে কি 800 ডিগ্রি লাগবে, 800 ডিগ্রির বেশি লাগবে লবণকে গলাতে হবে। যার কারণে লবণকে কি করে? লবণকে অনেকে বালির মতো ব্যবহার করে। বালির মতো ব্যবহার করে মানে কি? এই মনে কর কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে তার মধ্যে কিন্তু বাদাম ভাজে অনেকে। ঠিক আছে? কারণ কি? তোরা জানিস যে বাদাম ভাজার সময় বালি লাগে, তাই তো? এবং বালি প্রচন্ড উত্তপ্ত হয় এবং তার মধ্যে বাদাম ভাজা যায়। ঠিক সেরকমেরই লবণ দিয়েও কিন্তু বাদাম ভাজা যায়। ঠিক আছে? কি করে? কারণ লবণকে তুই যতই তাপ দিস না কেন লবণ কি হবে? কম করে 800 ডিগ্রি না হলে লবণ গলবেই না। তার মানে কি? তাহলে প্রথম বৈশিষ্ট্য কি পেলাম? আয়নীয় বন্ধন যেহেতু প্রচন্ড শক্তিশালী বল দ্বারা যুক্ত থাকে সেহেতু আয়নীয় বন্ধনদের কি হয়? গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অত্যন্ত বেশি। আর সেই ক্ষেত্রে লবণ যেহেতু একটা আয়নীয় বন্ধন লবণের মধ্যে রয়েছে তার জন্য এদের গলনাঙ্ক 800-র উপরে এবং স্ফুটনাঙ্ক প্রায় 1400-র উপরে। বুঝতে পেরেছিস? তাহলে আচ্ছা, এদের আরো একটা বৈশিষ্ট্য, তাহলে এদের কি জানলাম? গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক বেশি। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অনেক বেশি। ঠিক আছে? অনেক বেশি। তারপরে 2 নম্বরে আরেকটা জিনিস জানলাম, এরা কি থাকে? এরা সাধারণ উষ্ণতায় কি করে না?
সাধারণ উষ্ণতায় তড়িতের কুপরিবাহী, অর্থাৎ তড়িৎ বহন করে না। কি এরা কি করে না? তড়িৎ বহন করে না, এরা সাধারণ উষ্ণতায়, এরা তড়িতের কুপরিবাহী, তড়িতের কুপরিবাহী, কুপরিবাহী। কিন্তু কিন্তু যদি তুই কি করিস, যদি এদেরকে জলের মধ্যে গুলে দিস অথবা এদেরকে তাপ দিয়ে গলায় ফেলিস, অর্থাৎ গলিত যে আয়নীয় দ্রবণ, গলিত যে আয়নীয় কি বল আয়নীয় যৌগ, সেটা কিন্তু কি হয়, সেটা কিন্তু তড়িৎ বহন করে। যেরকম তুই যদি লবণকে মনে কর, এটা মনে কর লবণ, ঠিক আছে? এই লবণ কিন্তু এমনি যদি গুঁড়ো লবণ নিস, ঠিক আছে, এরকম যদি গুঁড়ো লবণ নিস, এই লবণ কিন্তু সাধারণ উষ্ণতায় কি করবে না? তড়িৎ বহন করবে না। কিন্তু এই লবণকে যদি তুই কি করিস, জলের মধ্যে গুলে দিস, এই মনে কর একটা বিকার, এই বিকারের মধ্যে লবণ কি করলি, গুলে দিলি, তাহলে কিন্তু এই দ্রবণ কি হয়ে যাবে? এই দ্রবণ তড়িতের পরিবাহী হয়ে যাবে, তড়িতের পরিবাহী হয়ে যাবে। আচ্ছা, এবার কথা হচ্ছে কেন এরা যখন কঠিন অবস্থায় ছিল তখন তখন কি বহন করলো না? তখন তড়িৎ বহন করলো না, কিন্তু যখনই জলে গুলে দিলাম তখন তড়িৎ বহন করলো। কি জন্য? কারণ যখনই আমরা জলে গুলে দিলাম তখন কি হলো, তখন এই যে আয়নীয় বন্ধনটা ছিল এটা কিসে পরিণত হয়ে গেল? এটা কিসে পরিণত হয়ে গেল? Na+ আর Cl- আয়নে পরিণত হয়ে গেল। আর এই আয়নরাই কি করতে পারে? এই আয়নরাই ইলেকট্রন গ্রহণ করতে পারে, ইলেকট্রন বহন করতে পারে। যেহেতু আয়ন ইলেকট্রন বহন করতে পারে, তাহলে এ তড়িতের পরিবাহী হবে। ইলেকট্রনের প্রবাহই তো কি বলে? বিদ্যুৎ বা তড়িৎ, তাই না? ইলেকট্রনের প্রবাহ যেহেতু তড়িৎ বা বিদ্যুৎ, তাহলে কি হবে? তাহলে এই যে সোডিয়াম রয়েছে বা যে ক্যাটায়ন রয়েছে, এরা তো কি করতে পারবে? তড়িৎ বহন করতে পারবে। তড়িৎ বহন করা মানে বা ইলেকট্রন বহন করতে, তার অর্থই কি? তার অর্থই ওরা কি করতে পারবে? ওরা তড়িৎ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবে। যার কারণে যখন কি হয়, যখন এদেরকে গুলে দেওয়া হয়, আর কি হয়, যখন গলিত অবস্থায় থাকে তখনও কিন্তু এরা কি করতে পারে? তখন এরা তড়িতের পরিবাহী। মনে কর এই সোডিয়াম ক্লোরাইডকে তুই কি করলি? তাপ দিলি, প্রচন্ড তাপ দিলি, তাপ দিয়ে গলায় ফেলালি, কি হলো? এটা গলিত হয়ে গেল। তাহলে গলিত হয়ে গেলেও এরা কি করতে পারবে? তড়িৎ বহন করতে পারবে। তাহলে গলিত অবস্থায় কেন পারবে? যখন গলায় ফেলা হয় তখনও কি হয়ে যাবে? Na+ আর Cl- এ পরিণত হয়ে যাবে। এরকম দুটো আয়নে ভেঙে যাবে। বা বারবার কেন সোডিয়াম ক্লোরাইডটা দিচ্ছি? মনে কর যদি ম্যাগনেসিয়াম ক্লোরাইড নিতাম, একে যদি তাপ দিতাম, তাহলে কি হতো? Mg2+ আর Cl2Cl- এ পরিণত হয়ে যেত, তাই তো? যেহেতু এইভাবে পরিণত হয়ে যেত, তার জন্য এটাও কি করতে পারতো? এটাও তড়িৎ পরিবহন করতে পারতো। তাহলে কোন অবস্থায়? গলিত অবস্থায়। অথবা ওদেরকে যদি জলে কি করে দেওয়া যেত? দ্রবীভূত করে দেওয়া যেত, তখনও কি হতে পারতো? তড়িতের পরিবহন করতে পারতো। বুঝতে পেরেছিস তাহলে কখন তড়িৎ পরিবহন করতে পারে? আচ্ছা, এরা কি হয়? এরা পোলার দ্রবণে দ্রবীভূত হয়, ঠিক আছে? যেরকম জলে দ্রবীভূত হয়। পোলার দ্রবণ কি? যেসব দ্রবণ কি হয়? পার্শিয়ালি পজিটিভ বা নেগেটিভ, ঠিক আছে? যাদের কি থাকে? দুটো, যেরকম জলের ক্ষেত্রে দেখ, জলের ক্ষেত্রে অক্সিজেন, জলের সংকেত কি? অক্সিজেন। আর তাহলে এটা হলো জলের সংকেত, তাই তো? এইবার এই যে অক্সিজেন, এটা হলো পার্শিয়াল নেগেটিভ, আর এই যে কি বলে হাইড্রোজেন, এটা হলো পার্শিয়াল পজিটিভ, ঠিক আছে? আবার কি? আবার মনে কর এখানটাতে আরেকটা অক্সিজেন রয়েছে, এখানটাতে মনে কর আরেকটা হাইড্রোজেন রয়েছে, এখানে আরেকটা হাইড্রোজেন রয়েছে এখানে। তাহলে এই আমি কি বললাম? এই অক্সিজেনটা কি? পার্শিয়াল নেগেটিভ। তাহলে এই পার্শিয়াল পজিটিভ আর পার্শিয়াল নেগেটিভ পরস্পরের সঙ্গে যুক্ত হয়। আর এই হাইড্রোজেন কে পার্শিয়াল পজিটিভ, এটা হলো পার্শিয়াল পজিটিভ, ঠিক আছে? এগুলো তোদের নেই, তোদের এত জানা লাগবে না, যেহেতু এই কি বলে, যেহেতু এই জলের অণু কি করে? জলের অণু পুরোপুরি কি নিস্তড়িত না, যার কারণে এদের পোলার দ্রবণ বলা হয়। তাহলে জল কি? জল হলো পোলার দ্রবণ। পোলার দ্রবণে কারা? আয়নীয় যৌগরা কি হতে পারে? পোলার দ্রবণে দ্রবীভূত হতে পারে,
বুঝতে পারি? তাহলে কার মধ্যে? জলের মধ্যে দ্রবীভূত হতে পারে। আচ্ছা, তাহলে এইখানে মুছে দিলাম, এইগুলো মুছে দিলাম। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, তাহলে 3 নম্বরে কি এরা? 3 নম্বরে কি এরা? পোলার দ্রবণে দ্রবীভূত হয়, যেমন জল পোলার দ্রবণে দ্রবীভূত হয়। তাহলে পোলার দ্রবণটা বুঝতে পেরেছিস? এরপরে 4 নম্বরে দেখ, 4 নম্বরে এদের যে যৌগ গঠন হয় সেই যৌগকে আণবিক ভরের পরিবর্তে এদের প্রত্যেক, তোরা জানিস সব যৌগের কি থাকে? একটা ভর থাকে, তাই না? সব যৌগের একটা ভর থাকে না? যেরকম সোডিয়াম ক্লোরাইড NaCl, সোডিয়াম ক্লোরাইড একটা কি যৌগ? আয়নীয় যৌগ। অথবা মনে কর মিথেন CH4, এটা কি? এটা একটা যৌগ, কিন্তু এটা আয়নীয় যৌগ না, তাই তো? কিন্তু এটা একটা যৌগ, এটা কি? সমযোজী যৌগ, সমযোজী বন্ধন দিয়ে গঠিত হয়েছে। তাহলে এর কি রয়েছে? এই যে কি বলে, এই যে যৌগটা, এই যৌগটার একটা কি রয়েছে? এই যৌগটার একটা আণবিক ভর রয়েছে, যেরকম কার্বনের 12 প্লাস অক্সিজেনের টোটাল 4 গুণ 1, তাহলে এর কত? টোটাল হলো 16। যেরকম জলে H2O, অক্সিজেনের কত? 16 আর 2 গুণ 1, তাহলে 16 আর 2 18। এই 18 তারপরে এই 16, এই দুটো কি? এই দুটো যৌগের আণবিক ভর। আণবিক ভর তো তোরা জানিস, কোন যৌগে অবস্থিত যে কটা কি থাকে? মৌল থাকে, সেই মৌলগুলোর ইন্ডিভিজুয়াল যে ভর বা পারমাণবিক ভর, তার সমষ্টি কি বলা হয়? আণবিক ভর বলা হয়, তাই বলা হয় তো? তাহলে এটা কি? এটা হলো মিথেনের আণবিক ভর, এটা কি? এটা জলের আণবিক ভর। তাহলে সমযোজী যৌগের কি থাকে? এরকম আণবিক ভর থাকে, কিন্তু এই আয়নীয় যে যৌগগুলো রয়েছে সেই যৌগগুলোর ক্ষেত্রে আমরা এরকমের, এদেরও কিন্তু ভর আছে। যেরকম সোডিয়ামের কত? 22 প্লাস ক্লোরিনের কত? 35.5, তাহলে কত হচ্ছে? অ্যাপ্রক্সিমেটলি 57.5 এরকমের হচ্ছে, 58 কাছাকাছি হচ্ছে। তাহলে এর তো এটা কি রয়েছে? এটাও কিন্তু এটার আণবিক ভর আমরা বলতে পারি, কিন্তু এই আয়নীয় যৌগগুলোর ক্ষেত্রে, অর্থাৎ এই সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এটাকে আমরা কি বলবো না? আণবিক ভর বলবো না। বুঝতে পেরেছিস? আণবিক ভরের পরিবর্তে এদেরকে কি বলা হয়? সংকেত ভর বলা হয়। কি বলা হয়? সংকেত ভর। আণবিক ভর না বলে কি বলবো? সংকেত ভর বলবো। কি বলবো? কাদেরকে? তাহলে যত আয়নীয় যৌগ রয়েছে সেই আয়নীয় যৌগগুলোর ক্ষেত্রে আণবিক ভরের পরিবর্তে কি বলবো? সংকেত ভর বলবো। এইবার মনে কর ম্যাগনেসিয়াম ক্লোরাইড রয়েছে বা লিথিয়াম ফ্লুরাইড রয়েছে, এদেরও তো একটা ভর রয়েছে, টোটাল এদেরও তো ভর রয়েছে। তাহলে এদের ভরকেও কি বলবো? এদের আণবিক ভর না বলে কি বলবো? সংকেত ভর বলবো। কেন? এরা যেহেতু আয়নীয় যৌগ, তার জন্য। খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আচ্ছা, এবার কথা হচ্ছে কেন এদেরকে আণবিক ভর না বলে সংকেত ভর বলবো? ঠিক আছে? আচ্ছা দেখ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। কেন বলবো? কারণ কি জানি আমরা? সোডিয়াম ক্লোরাইডের বা যে কোনো আয়নীয় যৌগ কি হয়? ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, অর্থাৎ একজন ইলেকট্রন ত্যাগ করে এইখানটাতে যখন সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়? সোডিয়াম আয়নে পরিণত হয়। আর ক্লোরিন সেই ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়? মাইনাসে পরিণত হয়ে যায়, ক্লোরিন মাইনাসে পরিণত হয়। তাহলে ওরা কি করে? এরকম ইলেকট্রন আদান প্রদান করে, যেহেতু কি গঠন করে, তারপরে ওদের মধ্যে যে আকর্ষণ বল, স্থিরতারিতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়, তাই তো? যুক্ত হয়ে যৌগ গঠন করে, তার জন্য ওদের যে কেলাস থাকে, বুঝতে পারবে? কেলাস বা ক্রিস্টাল, যেরকমের তোরা কি বলি, যেরকম তোরা লবণকে যদি মাইক্রোস্কোপের নিচে দেখিস, তাহলে এরকম ক্রিস্টালের মতো দেখতে পাবি, ঠিক আছে? এরকম বক্সের মতো দেখতে পাবি। বুঝতে পেরেছিস? এটাকে কি বলা হয়? ক্রিস্টাল বলা হয়। তাহলে ওদের যে ক্রিস্টাল থাকে, সেই ক্রিস্টালের মধ্যে এরকমের কি থাকে না? এরকমের ইন্ডিভিজুয়াল কোনো
এরকম ইন্ডিভিজুয়াল কোনো যৌগের অস্তিত্ব থাকে না, বরঞ্চ বরঞ্চ কি থাকে, বরঞ্চ ওরা পরস্পরের সঙ্গে সবাই কি করে আকর্ষণ করে একটা পুঞ্জীভূত অবস্থায় থাকে, যার কারণে ওদের সংকেত আণবিক ভর না বললে সংকেত ভর বলে। দেখ আমি ভালো করে বোঝাচ্ছি, মনে কর এইখানটাতে কি রয়েছে, একটা বড় চুম্বক রয়েছে, ঠিক আছে। আচ্ছা এর পাশ দিয়ে এরকমের মনে কর ছোট চুম্বক রয়েছে, মনে কর এর পাশ দিয়ে অনেকগুলো ছোট চুম্বক রয়েছে, ঠিক আছে, এই বড় চুম্বকের পাশ দিয়ে। আবার মনে কর এইখানটাতে আরেকটা বড় চুম্বক রয়েছে, এর পাশ দিয়ে আবার এরকমের চুম্বক রয়েছে অনেকগুলো ছোট ছোট। এবার আমাকে বল এই চুম্বককে শুধু কি এই চুম্বকটা টানবে নাকি এই চুম্বকটাও টানবে? আবার এই দুইজন চুম্বকের মধ্যেও তো একটা সম্পর্ক থাকবে, বুঝতে পেরেছিস আমার কথা? তার মানে এইখানটাতে এই যে টোটাল যে জায়গাটা আমি আঁকালাম এখন, এই জায়গাটার মধ্যে কি হবে, এই জায়গাটার মধ্যে যতগুলো কি থাকবে চুম্বক থাকবে, সেটা ছোট হোক বা বড় হোক, তারা সবাই পরস্পরকে কি করবে আকর্ষণ করবে, আকর্ষণ করে কি করবে এরা একসঙ্গে পুঞ্জীভূত অবস্থায় থাকবে। অর্থাৎ শুধুমাত্র মনে করে এই বড় চুম্বকের সঙ্গে এই ছোট চুম্বকের কোনো কি হবে না, বন্ধন হবে না, বরঞ্চ কি হবে এরা সবাই পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কি করবে একটা কি বলে এটা পুঞ্জীভূত অবস্থায় থাকবে। ঠিক এরকমেরই কি হয় এইখানটাতে যেসব আয়নীয় বন্ধনের ক্ষেত্রে যেসব মৌলগুলো থাকে তারা কি করে, ওরা যেহেতু সবাই ধনাত্মক আর ঋণাত্মক আধানে পরিণত থাকে, তাই তারা সবাই পরস্পরকে আকর্ষণে আকর্ষিত হয়ে পুঞ্জীভূত অবস্থায় থাকে, যার কারণে ওদের মধ্যে কোনো এরকমের পার্টিকুলার যৌগ পাওয়া যায় না। এই জন্য এদেরকে আমরা কি বলতে পারি না, আণবিক ভর বলতে পারি না, তার পরিবর্তে কি বলি, সংকেত ভর বলি। বুঝতে পেরেছিস আমার কথা? এখানটাতে খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তাহলে পরীক্ষায় যদি আসে কেন আয়নীয় যৌগকে আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর বলা হয়, তাহলে কেন বলা হয়? কারণ আয়নীয় যৌগতে সবাই কি থাকে, সবাই ধনাত্মক আর ঋণাত্মক আয়নে পরিণত হয়ে থাকে, এবং সব ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, এবং এই আকর্ষণের ফলে তারা সবাই একত্রে পুঞ্জীভূত হয়ে থাকে, একসঙ্গে যুক্ত হয়ে থাকে। এখানে কোনো একটা পার্টিকুলার যৌগের অস্তিত্ব থাকে না, যার কারণে আমরা আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর বলি। ক্লিয়ার হয়েছে এখানটাতে? আশা করছি সবার ক্লিয়ার হয়েছে। এবার দেখ একটা ইন্টারেস্টিং জিনিস বুঝিয়ে দিই, তাহলে তোদের একদম ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। দেখ এই যে সোডিয়াম বারবার আমি বলছি না, কিসের কথা বলছি? সোডিয়ামের কথা বলছি, তাই তো? কিসের কথা? সোডিয়ামের কথা, সোডিয়াম ক্লোরাইডের কথা বলছি। তাহলে সোডিয়াম ক্লোরাইডের যে যৌগটা থাকবে, এই যে সোডিয়াম ক্লোরাইডের যে যৌগ, এই সোডিয়াম ক্লোরাইডের যৌগে কি হবে তোরা জানিস? Na+ আর কি হবে Cl-, এরকমের Na+ আর Cl- কি হবে, Cl- এ পরিণত হবে। এইবার তোদের বাড়িতে যেসব লবণ থাকে, সেই লবণে কি একটাই কি Na+ থাকে আর একটাই কি Cl- থাকে? একটাই Na+ আর একটাই Cl- থাকে না? ওই যে বাড়িতে ছোট্ট একটা চিনির দানা, ছোট্ট একদম একটা ইন্ডিভিজুয়াল দানা যদি নিস, ওই দানার মধ্যে কয়েক মিলিয়ন কি রয়েছে, Na+ আর Cl- কয়েক মিলিয়ন রয়েছে ওই ছোট্ট একটা দানার মধ্যে, সাদা একদম ছোট্ট দানা। তার মানে কি রয়েছে, ওই ছোট্ট দানার মধ্যে কয়েক মিলিয়ন ক্লোরিন আর কয়েক মিলিয়ন সোডিয়াম এরকম করে রয়েছে। বুঝতে পেরেছিস? এখানে মনে কর ক্লোরিন রয়েছে, এখানে মনে কর Na+ রয়েছে, একদম র্যান্ডমলি রয়েছে। এখানে Cl- রয়েছে, এখানে Na+ রয়েছে, এখানে Cl- রয়েছে, এখানে Na+ রয়েছে, এখানটাতে Cl- এরকম র্যান্ডমলি রয়েছে। মনে কর ওই র্যান্ডম চিনির দানাকে আমি এখন এরকম করে প্রকাশ করে দিলাম, ঠিক আছে? তাহলে ওই একটা চিনির দানা নিলাম, যেটার মধ্যে কি রয়েছে, এরকম অসংখ্য সোডিয়াম ক্লোরিন আয়নে পরিণত হয়ে গেছে। এইবার যেহেতু এরা অসংখ্য আয়নে পরিণত হয়ে আছে, তার জন্য এটা কি, এই সোডিয়ামটা কি করবে, এই ক্লোরিনকে যেমন টানবে, এই সোডিয়ামটা এই ক্লোরিনকেও টানবে, আবার এই সোডিয়ামটা এই ক্লোরিনকেও টানবে। বুঝতে পেরেছিস? আবার এইখানকার যে ক্লোরিন রয়েছে, এই ক্লোরিনটা এই সোডিয়ামকেও টানবে, আবার এই
এই ক্লোরিন এই সোডিয়াম দ্বারাও কি হবে আকর্ষিত হবে। বুঝতে পেরেছিস? যেখানটাতে যেরকম বুঝিয়েছিলাম যেরকম চুম্বক কি করবে সবাই একসঙ্গে পুঞ্জীভূত হয়ে গেল, ঠিক এইখানটাতেও কি হবে এরা সবাই একসঙ্গে কি হয়ে যাবে পুঞ্জীভূত হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? তা পরীক্ষা করে দেখা গেছে, পরীক্ষা করে কি দেখা গেছে একটা সোডিয়াম পরমাণু কি থাকে এরকমের 100 খানা ক্লোরিন পরমাণু দ্বারা বেষ্টিত থাকে, অর্থাৎ 100 খানা ক্লোরিন পরমাণুকে কি করে আকর্ষণ করে থাকে ওর চারপাশ দিয়ে এরকমের 100 খানা। বুঝতে পারলি? আচ্ছা বুঝতে পারিসনি তাই তো? দেখ আমি একটা মডেল দেখাচ্ছি তোদের, ঠিক এই যে মডেলটা দেখতে পাচ্ছিস এইখানটাতে যে মডেলটা দেখতে পাচ্ছিস এই এটা মনে কর সোডিয়াম, এটা মনে কর এই যে লালটা দেখতে পাচ্ছিস নিশ্চয়ই, এই লালটা মনে কর সোডিয়াম পরমাণু, আর এই যে সবুজ যে এগুলো হলো ক্লোরিন পরমাণু। দেখেছিস এই যে 100 খানা 6টা দিকে 6টা তলে, এখানে একটা তল, এটা একটা তল, এটা একটা তল, এটা একটা তল, 100 খানা তলে কি রয়েছে 100 খানা ক্লোরিন পরমাণু এই সোডিয়াম দ্বারা আকর্ষিত হয়ে আছে। ঠিক একই ভাবে এই যে ক্লোরিন পরমাণু, এই ক্লোরিন পরমাণু কি রয়েছে 100 খানা সোডিয়াম পরমাণু দ্বারা যুক্ত হয়ে আছে। ভালো করে বোঝ, এই ক্লোরিন পরমাণু কি করেছে, এই ক্লোরিন পরমাণু এই কি বলে এই সোডিয়াম দ্বারা আকর্ষিত হয়েছে এই ক্লোরিন পরমাণুর উপরে, এই ক্লোরিন পরমাণুর উপরে আরেকটা সোডিয়াম রয়েছে, এই পাশে আরেকটা সোডিয়াম রয়েছে, এই পাশে আরেকটা সোডিয়াম রয়েছে, আমার দিকে একটা সোডিয়াম রয়েছে, তোর দিকে একটা সোডিয়াম রয়েছে। বুঝতে পেরেছিস? আবার এই ক্লোরিন কি রয়েছে, এই ক্লোরিনের উপরে একটা সোডিয়াম, নিচে একটা সোডিয়াম, তোর দিকে একটা সোডিয়াম, আমার দিকে এই সোডিয়ামটা রয়েছে। তাহলে এরকম করে 100 খানা ক্লোরিনও কি করেছে 100 খানা সোডিয়াম দ্বারা বেষ্টিত হয়ে আছে, আবার সোডিয়ামটাও কি করেছে সোডিয়ামটাও 100 খানা ক্লোরিন দ্বারা বেষ্টিত হয়ে আছে। তাহলে এইখানে আশা করছি সবার ক্লিয়ার হয়ে গেছে। বুঝতে পেরেছিস তাহলে কেন এরকমের 100 খানা ক্লোরিন আর 100 খানা সোডিয়াম দ্বারা যুক্ত হয়ে আছে? তাহলে এটা যেহেতু 2D তল তার কারণে আমরা কি করতে পারছি না ওই মডেলের মতো দেখাতে পারছি না। যদি 3D তল হতো তাহলে দেখাতে পারতাম। তাহলে তোদের বইয়ে দেখবি এরকমের চিত্র করে দেওয়া আছে, কি আছে 3D 2D পেজে 3D চিত্র এঁকে দেওয়া আছে। ঠিক আছে, এই যে এরকমের চিত্র দেওয়া আছে, এরকমের চিত্র দেখতে পাবি। তাহলে এই মাঝখানে কি রয়েছে, এই মাঝখানে এখানটাতে গোল করলাম এটা সোডিয়াম, তারপরে এই তলে কি আছে, এই তলে মনে করে একটা ক্লোরিন রয়েছে, এই পাশের তলে আরেকটা ক্লোরিন রয়েছে, এই উপরের তলে আরেকটা ক্লোরিন রয়েছে, নিচের তলে আরেকটা ক্লোরিন রয়েছে, আর কি তোর দিকে এইখানটাতে এই সামনের দিকে একটা ক্লোরিন রয়েছে যেটা দেখা যাচ্ছে না, আর এই এখানটাতে যে গোল করলাম ওর ভিতরের দিকে আরেকটা ক্লোরিন রয়েছে, মোট 6 খানা ক্লোরিন রয়েছে। আবার এই ক্লোরিন কি রয়েছে এই পাশে আরেকটা সোডিয়াম রয়েছে, এই সোডিয়াম দ্বারা যুক্ত হয়ে আছে। তারপরে এই ক্লোরিন কি রয়েছে, এই ক্লোরিনে যদি তোর দিকে অর্থাৎ আমার দিকে আরেকটা কি রয়েছে সোডিয়াম রয়েছে, মনে কর এটাকে যদি আমি আরো বর্ধিত করে দিই এই দিকটাতে তাহলে ভালো বুঝতে পারবি। বুঝতে পেরেছিস? তাহলে এই পাশে আরেকটা ক্লোরিন থাকবে, এবার কি হবে আমার দিকে একটা ক্লোরিন থাকবে, ওই পিছনের দিকে একটা ক্লোরিন থাকবে, উপরের দিকে একটা ক্লোরিন থাকবে, নিচের দিকে একটা ক্লোরিন থাকবে। ক্লিয়ার আছে? তাহলে এইভাবে করে ওরা কি হবে যুক্ত হবে। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে যে সোডিয়াম পরমাণুর কি সোডিয়াম ক্লোরাইডের বন্ধন অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড কিভাবে কেলাসে অবস্থান করে সেটা কি করো সেটা এঁকে দেখাও। তখন তোদের কিন্তু এটা এঁকে দেখাতে হবে, তোদের এটা বলতে হবে সোডিয়াম পরমাণু 6 খানা ক্লোরিন দ্বারা বেষ্টিত থাকে, আর ক্লোরিন কি করে আবার 6 খানা সোডিয়াম দ্বারা বেষ্টিত থাকে। কিসের মতো? ক্রিস্টালের মতো। আবার এই যে দেখেছিস ক্রিস্টালের মতো তৈরি হচ্ছে তো, আবার এই ক্রিস্টালটা আবার যদি নিচের দিকে আমি আঁকাই তাহলে আবার কি হয়ে যাবে 3D তে পরিণত হয়ে যাবে। বুঝতে পারছিস আমার কথা? এইখানটাতে একটা সোডিয়াম থাকবে, এই ক্লোরিন দ্বারা আবিষ্কৃত হবে,
এইখানকার এই সোডিয়াম দ্বারা আবিষ্কৃত হবে, এইখানকার এই সোডিয়াম দ্বারা এই ক্লোরিন দ্বারা আবিষ্কৃত হবে, আবার নিজেই একটা ক্লোরিন থাকবে, ওই পিছনের দিকে একটা থাকবে, পিছনের তলে একটা থাকবে, আর কি হবে আমার দিকে একটা থাকবে। বুঝতে পেরেছিস এখানটাতে? আশা করছি তোদের বইয়ের চিত্রটা ক্লিয়ার হয়ে যাবে। অনেকের এখানটাতে কনফিউশন থাকে, আর আমি মোটামুটি তোদের বইয়ের যতটুকু আছে ততটুকু আমি শেষ করে দিয়েছি, মানে শেষ হয়ে গেছে। আর নেক্সট দিন আমি তোদের সমযোজী বন্ধন সম্পর্কে পড়িয়ে দেব। ততক্ষণ এইগুলো প্র্যাকটিস কর। বিশেষ করে সোডিয়াম ক্লোরাইডের যে গঠন পড়ালাম, এই গঠনটা একটু ভালো করে পড়িস। তারপরে আয়নীয় বন্ধনের যে কেন আয়নীয় বন্ধনের ক্ষেত্রে সংকেত ভর লেখা হয় আণবিক ভর না লিখে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপরে কি ইলেকট্রন ডটের মাধ্যমে দেখাও, যে কোনো একটা যৌগ দিয়ে দিল আয়নীয় বন্ধনকে ইলেকট্রন ডটের মাধ্যমে দেখাও, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তারপরে আসতে পারে যে কেন মৌলগুলো বা কেন মৌলগুলো যৌগ গঠনের সময় কি করতে যায়, যৌগ গঠনের সময় অষ্টক সূত্র মানার চেষ্টা করে বা নিষ্ক্রিয় গ্যাস কাঠামো অর্জন করতে পারে। তাহলে এইগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোরা এই পর্যন্ত ভালো করে পড়িস। আর নেক্সট দিন আমি তোদের সমযোজী বন্ধন সম্পর্কে পড়াবো। ততক্ষণ ভালো করে পড়। অল দ্য বেস্ট।